রসিকলালের মুখটা আবার একটু নিষ্প্রভ হইয়া গেল। একটু আমতা আমতা করিয়া বলিলেন, ভাবলাম যখন বলতেই হবে তখনও হ্যাঙ্গামা মিটিয়ে দেওয়াই ভালো। তাই আজ এই রাত্রির কথাই বলে এলাম। শাস্ত্রে বলেছে কি না, শুভ শশীক্রম, যত শিগগির হ্যাঙ্গামা মিটে যায় ততই ভালো। গিরিবালা বিস্মিতভাবে বলিলেন, আজ হয়ে উঠবে বাবা? একটু সময় যে হাতে নেই। রসিকলাল বলিলেন, সমস্ত আয়োজনের ব্যবস্থা না করে আমি কি বাড়ি এসেছি নাকি? এতক্ষণি সেখান থেকে হারানকে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিলাম। কাঁচা কাজ করি আমি। তা বেশ করেছ, আর মাত্র দুজন তো লোক। কি বলো বাবা? রোসো, আমি মাকে বলে আসি। যাইতেছিলেন, রসিকলাল বলিলেন, গিরি, শোন। ফিরিয়া দেখেন বাবার মুখটি আবার যেন কিরকম হইয়া গেছে। কি কহিবেন একটু চিন্তা করিয়াই কহিলেন, বলছিলাম, একটু তামাক সেজে দিবিনি আগে? গিরিবালা কলিকাটা লইয়া টিনের কৌটা থেকে একটু তামাক বাহির করিয়া সাজিয়া টিকা ধরাইতেছেন। রসিকলাল দুইবার কাশিয়া বলিলেন, আহ, ফিরছি পথে ঘোষাল কাকার সঙ্গে দেখা। বাড়ির সামনের গাছটা থেকে। গিরিবালা উৎসুকভাবে প্রশ্ন করিলেন, কেমন আছেন বাবা ঘোষাল ঠাকুরদা? আজ সকালে যাব মনে করলাম, কিন্তু নন্তিটা এত দেরি করিয়ে। আছেন ভালো, সেই কথাই তো বলছি। দেখি সামনের গাছ থেকে নারকোল পাড়াচ্ছেন। দাদা সকালে বুঝি খোকাটাকে নিয়ে গেছিলেন। সে কি প্রশংসা ছেলের! খাসা নাতি হয়েছে তোমার রসিক। যেমন রং তেমনি চুল। তা হবে বই কি, বেঁচে থাক। আমি মনে মনে বলছি, ওরে বাস রে, স্যাঙাতে যে আসতে না আসতে এই সুন্দর বলে নাম ডাক বেরিয়ে গেল। গিরিবালা হাতে হুকাটা তুলিয়া দিয়া লজ্জিতভাবে অনুযোগের স্বরে বলিলেন, ও ভারী সুন্দর! কি বাই বলো দেখিন জেঠা মশাইয়ের, সমস্ত দিন ঘাড়ে করে নিয়ে। রসিকলাল নিজের কথাটুকু কিভাবে বলিয়া দিবেন তাহার আটঘাট বাঁধিতেছেন। গিরিবালার কথার উপর কোনো মন্তব্য না করিয়া বলিলেন, আর তখন আমার একটু বুদ্ধি করে বলতেই হলো। ঘুড়ি থেকে নেমে ফটকের মধ্যে গিয়ে বললাম, কাকা, আজ রাত্রে একটু পায়ের ধুলো দিতে হবে, সেই কথাই বলতে এসেছিলাম। গিরিবালা যেন বিব্রত হইয়া উঠিলেন, কিন্তু রসিকলাল পাছে অপ্রস্তুত হইয়া পড়েন, সেই জন্য সামলাইয়া লইয়া বলিলেন, তা বেশ করেছ বাবা। তিনটি লোকের ব্যবস্থা একরকম করে হয়ে যাবে ক্ষণ। মাকে বলে আসি কিন্তু। রসিকলাল তাড়াতাড়ি হুকায় গোটা দুই টান দিয়া বলিলেন, একটু থেমে যা গিরি। ঠিক করেছিলাম তিনজনের ব্যবস্থাই করব। সময় অল্প তো। এমন সময় দেখি নারকোল নেবার জন্য ঘোষাল গিন্নি উপস্থিত। কাজেই জুড়ে দিতে হলো। সবাইকে নিয়ে যেতে হবে ঘোষাল কাকা, আর নইলে গিরি বড্ড দুঃখ করবে। গিরিবালা এত বিপদের মধ্যেও হাসি সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, করেছ কি বাবা? তোমাদের নাতিকে কি একটু প্রশংসা করেছে? কে তার কাছে আবার নারকল নিতে এসেছে? সবাইকে নেমন্তন্ন করে এসেছ? বউয়ে মেয়ে ছেলে, ওদের বাড়িতে 6-7 জনের কম নয় যে। তা একরকম ব্যবস্থা করে যে হারানকে বাজারে পাঠালাম। প্রশংসার কথা নয়, কত যে উপকার পেয়েছি ওদের কাছ থেকে তোর বিয়ের সময়, আর তা তো সব জানিস না। বরদা সুন্দরী ও ঘরের পাট সারিয়া উপস্থিত হইলেন। বাপ মেয়েকে অনেকদিন একসঙ্গে দেখেন নাই। জামাই ভাসুর যা না থাকায় একটু সুযোগ হইয়াছে। বলিলেন, মায়ে পোয়ে কি এত কথা হচ্ছে তোমাদের গো? হাসছিস কেন রে গিরি? দুইজনে চুপ করিয়া গেলেন। তাহার পর মেয়ের এত সামনাসামনি স্ত্রীর কাছে দুর্বলতা বড় অশোভন হয় দেখিয়া রসিকলাল যেন মরিয়া হইয়াই একদমে সমস্ত কথাগুলো বলিয়া গেলেন। বরং একটু বাড়াইয়াই বলিলেন, অনেক কথা আর দরকারি কথা বলবো আর কাকে? এতগুলো লোক খেতে। বৌদিদি রায়দের বাড়ি দুর্গোৎসবের বড়ি দিতে গেছেন। তোমার এখন এদিককার পাট সারাই হয়নি। আগাগোড়া সমস্তটা একদমে বলিয়া কর্তা ব্যক্তির মতো খুব জোরে জোরে তামাক টানিতে লাগিলেন। যত বড়ই ঝড় উঠুক, তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন। সমস্ত ঘরটাতে একটা থমথমে ভাব ছাইয়া রহিল। গিরিবালা মাকে জানেন, প্রতি মুহূর্তেই উগ্র রকম একটা কিছুর আশঙ্কা করিতেছিলেন। অপর দিকে তাকাইতে সাহস হইতেছে না। ওদিকে রসিকলালের হুকার আওয়াজ
ক্রমেই দ্রুত হইয়া উঠিতেছে। কিন্তু বরদা সুন্দরীর বিবেচনার এতটা অভাব হয় না। বাড়িতে জামাই আসিয়াছেন, তাহা ভিন্ন গিরিবালার মনের দিকটাও দেখিতে হয়। সমস্ত রাগ একটি কথায় নিঃশেষ করিয়া মৃদু কণ্ঠে শুধু বলিলেন, মরি। তারপর সমস্ত ব্যাপারটায় মন থেকে মুছিয়া ফেলিয়া বলিলেন, তা করেছ, ভালোই করেছ। কাল সকালে বললে একটু জোগাড়ে সুবিধে হতো আর কি। রসিকলালই যেন বিজয়ী, মুখে একটু রাগের ভাবই আনিয়া বলিলেন, কেন যে কাল বলিনি বুঝিয়ে বলবে গিরি, আমার অত ধৈর্য নেই। আর বলে দে, আমি কোনো ব্যবস্থায় বাকি রাখিনি, কত সব কাজের লোক দেখছি তো। বরদা সুন্দরী কিছু বলিলেন না। যাই, দিদিকে ডেকে পাঠাই বলিয়া বাহিরে চলিয়া গেলেন না। সেখান হইতে গিরিবালাকেও ডাকিয়া বলিলেন, গিরি, তুইও আয় মা। রসিকলাল বলিলেন, একটু বসে যা গিরি, একটা কাজের কথা আছে। আর তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, আর তোদের না বলে বলবো কাকে? এরপরেও বাকি আছে কথা। গিরিবালা ভেতরে ভেতরে দারুণ উৎকণ্ঠিত হইয়া খাটে ঠেস দিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহার মনে একটা শঙ্কা জাগিতেছিল। 4 বছর তিনি নাই, এর মধ্যে সংসারে কিছু হইল নাকি? বরদা সুন্দরী যেখানে জ্বলিয়া উঠিবার কথা, সেখানে যে অমন নিরীহ ভাব ধারণ করিয়া প্রায় বিনা বাক্য ব্যয়ই বাহিরে চলিয়া গেলেন, এটা তাহার একটু নূতন ঠেকিয়াছিল। এখন রসিকলালের কথায় একটা উদ্বেগের কারণ হইয়া দাঁড়াইল। রসিকলাল হুঁকা টানিতেছেন, গিরিবালা অস্বস্তির সহিত দাঁড়াইয়া আছেন। রসিকলাল বলিলেন, মাছটা আনতে দিলাম দুলালবাগ দিকে, চমৎকার মাছ জোগাড় করতে পারে। সেবারে পণ্ডিত মশায়ের বাড়িতে সেই জোগাড় করেছিল কি না, আর সে তো তুই জানিসই। গিরিবালা বলিলেন, ঠিক কথা। দুলাল আছে কেমন বাবা? কতবার তার কথা জিজ্ঞেস করব করব করছি, একটা না একটা অন্য কথায় এসে পড়ছি। আছে একরকম, গরিবেরা থাকা মা, নেহাত থাকতে হয়, বেঁচে থাকে। কি যে বলতে যাচ্ছিলাম তোকে, হ্যাঁ, ওই সঙ্গে ওদেরও খেতে বলে দিলাম। বলতাম না, বুঝছি যে বড় তাড়াতাড়ি হলো, হাতান্তরে পড়বে সব। তবে নেহাত তাকেই নাকি মাছটা আনতে বললাম। ও বাবা, তুমি করেছো কি? এক গোষ্ঠী যে তারা! বিস্ময়ের সঙ্গে কৌতুকও মিশিয়া গিয়াছে। একটু হাসি হাসি মুখে বাপের পানে চাহিয়া রহিলেন। রসিকলাল অপ্রতিভ হইয়া বলিলেন, তাহলে কাজ নেই, এলে মানা করে দেব। একেবারে যে পাকা করে বলেছিলাম তা নয়, সে লোকই নয় আমি। বুঝছি কি না, বড় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গিরিবালার বড় ভালো লাগিতেছিল। ধীরে ধীরে বহুদিনের সুপ্ত একটি আনন্দ উৎসবের মুখ যেন খুলিয়া গেছে। সেই পিতা নিত্য ভুল আর বেহিসেবের জন্য মা হইয়া যাহাকে আগলাইয়া ফিরিতে হইত, 4 বৎসরে এতটুকু বদলান নাই। এদিকে কাজের কথাটা যে দুলালদের নিমন্ত্রণ করার অতিরিক্ত কিছু নয়, তাহাতেও মস্ত বড় একটা আশ্বাস আনিয়া দিয়াছে। নিজের অভিমতটুকুতেও সত্যের রূপ ফুটাইবার জন্য কতকটা যেন রাগিয়াই বলিলেন, হ্যাঁ, তোমার ওই এক রোগ বাবা, হ্যাঁ, একবার বলে আবার বারণ করে দেওয়া। আহা, গরিব মানুষ, সবার জোগাড় যদি হয় তো ওদের হলেই যত আটকাবে। আমি কিন্তু বাবা দেখি ওদিকে, আর বসে থাকলে চলবে না। অল্পক্ষণের মধ্যেই বাড়িটাতে আয়োজনের চঞ্চলতা পড়িয়া গেল। একটু বেশি করিয়াই পড়িল। একেবারেই কেহ প্রস্তুত ছিল না, তাহার উপর আবার লোক অনেকগুলি। বসন্তকুমারী আসিয়া রায়মণি আর নন্দিকে ডাকিয়া আনাইলেন। কিশোর গিয়া হারানের বউকে ডাকিয়া আনিল। বাড়িতে জিনিসপত্র যাহা ছিল সেই সব লইয়াই কাজ আরম্ভ হইয়া গেছে। এমন সময় নাতিকে বুকে লইয়া অন্নদাচরণ আসিয়া উপস্থিত হইলেন। পিছনে একটা বড় বেতের চাঙারিতে জিনিসপত্র লইয়া হারান। স্বামীকে দেখিয়া বসন্তকুমারী খবরটা দিতে যাইতেছিলেন। অন্নদাচরণ বলিলেন, আর বলতে হবে না, জানি। একটু চকিত হইয়া গলা নামাইয়া প্রশ্ন করিলেন, জামাই বাড়িতে নাকি? বসন্তকুমারী বলিলেন, না, ফেরেননি এখনো। অন্নদাচরণ হাসিয়া বলিলেন, কপালে যেটুকু লেখা আছে খণ্ডন হবে না তো। ভাবলাম জামাই এসেছেন, কালকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, করতে হয় তো। ও মা, গোপাল কাকাকে বলতে গেলাম,
মুখের পানে আশ্চর্য হয়েছে, জিজ্ঞেস করলেন, কেন, আজ কি হলো? আমি তো ভ্যাবাচাকা মেরে গেছি। এ আবার কি জিজ্ঞেস করা ঘোষাল কাকার। একটু চেয়ে থেকে বললেন, বলছিলাম রসিক যে এইমাত্র আজকে রাত্রের কথা বলে গেল। সকলেই হাসিয়া উঠিলেন। হাসির মধ্যেই অন্নদাচরণ বলিতে লাগিলেন, বোঝো তখন আমার অবস্থাটা। নেমন্তন্ন করব কি, কোনো রকমে পালাতে পারলে বাঁচি। বললাম, ভাইকে বলেছিলাম যদি মাছটা পেয়ে যায় তো আজই ব্যবস্থা করতে। বলে আমি ময়রাপাড়ায় চলে গিয়েছিলাম। তাহলে পেয়েছে নিশ্চয়ই। আর দাঁড়াই সেখানে, মিত্তিদের বাড়িটা ঘুরে পা চালিয়ে দিলাম। পথে দুলাল বাগদিদের সঙ্গে দেখা। হ্যাঁ রে, তোদের বামুন ডাক্তারদা কোথায় বলতে পারিস? আর তিনি তো আমায় মাছের কথা বলে ময়ূরপাড়ার দিকে গেলেন। আর কত মাছ আনতে বলেছে তোকে? 10 সের 12 সের যা পায়। আর তোদের নেমন্তন্ন করেছে তো? আর না করলেও বসে থাকতাম নাকি দা ঠাকুর? কার খাচ্ছি, কার কৃপেই বেঁচে আছি। আর মনে মনে বুঝলাম আজ ভায়া দয়ে মজাবেন আমায়। দুলালকে তাগাদা দিয়ে ছোটা সোজা নিতাইয়ের দোকানে। দেখি হারানবাবু আমাদের মাচানের উপর গদিয়ান হয়ে কলকে হাতে করে লম্বা চওড়া গল্প। হারান জিনিসপত্রগুলো চ্যাঙারি হইতে নামাইয়া বান্ডিলগুলো খুলাইয়া দিতেছিল। বলিল, হারানের বলে মাথা ঠিক ছিল না এদিকে। যত বলি অত তাড়াহুড়ো করে না বাবা ঠাকুর। আর 2 দিন পরেই হবে। কার শুনতে বয়ে গেছে। সামলাতে সামলাতে চোখের সামনে 3টে বাড়ির নেমন্তন্ন হয়ে গেল। আর তার মধ্যে একটা আবার দুলো বাগদি, রাক্ষসের ঝাড়। হারানকে ঢালুয়া হুকুম হলো, তুই নিতাইয়ের দোকান থেকে মালপত্র কিনে নিয়ে আয়। আর বললাম, কত কি একটা আন্দাজ করে দাও ঠাকুর। ওই তো লোক দেখলি, আর জনকতক তার উপর চাপিয়ে নিয়ে আয় না নিতাইয়ের দোকান থেকে। আমরাই চারিদিক দেখতে হবে, তার মানে কি? জিজ্ঞেস করলাম, পথে যেতে আর কাউকে বলবে নাকি? আর তার জবাব হলো, এখানে দাঁড়িয়ে পথের কথা কি করে বলবো? মাথার গায়ে কুকুর পাগল হয়ে নিতাইয়ের দোকানে গিয়ে বললাম, আর্ধেক গা নেমন্তন্ন, হিসেব করে মালপত্র ওজন করে দাও নিতাই মামা। মাথাটা পরিষ্কার করবার জন্য হুঁকো থেকে কলকেটা নিয়ে একটু গুছিয়ে বসেছি। এমন সময় ঘুরে দেখি বরদা ঠাকুর, দ্রৌপদীর বস্ত্রহরণের সবাই যেন শ্রীকৃষ্ণ এসে পৌঁছলেন। ধরে পান এলো বউ ঠাকুরন, মিথ্যে বলছি না। শ্রীকৃষ্ণ অন্নদাচরণ অবশ্য ছিলেন না। ওর বক্তার কথা শুনলে চলবে না। যেমনি মনিব তেমনি চাকর। আমি একবার ময়রাপাড়াটা ঘুরে আসি বলিয়া গোড়াতে বাহির হইয়া গিয়াছিলেন। বিবরণ সাঙ্গ করিয়া রসিকলালের আহ্বানে হারান তামাক সাজিতে চলিয়া গেল। বিচিত্র নিমন্ত্রণ কাহিনীর আলোচনায় হাস্য কৌতুকের ধুনো দিয়া কাজ আগাইয়া চলিল। অনেক রাত হইল। একটি আনন্দ মুখরিত রজনী। কেহ জিজ্ঞাসা করিবার অবসর পাইল না কত রাত্রি হইয়াছে। 4 বৎসর অতীত হইয়াছে। পণ্ডিতমশায়ের ললাটে বলিরেখার আরও বৃদ্ধি হইয়াছে। কেশ শ্বশুর মধ্যেও বার্ধক্যের বিজয় অভিযান আরও সুস্পষ্ট। কিন্তু সমস্ত মানুষটি যেন আরও উজ্জ্বল হইয়া উঠিয়াছেন। বিপিনবিহারীর মনে পড়িল পাণ্ডুলের দিগ্বিজয়ী পণ্ডিত বিশ্বনাথ ঝার কথা। এই সব এক ধরনের লোক। স্পষ্ট দেখা যায় বয়সের সঙ্গে সঙ্গে এরা অভ্রান্ত পদক্ষেপে স্বর্গের কাছে পৌঁছিয়া যাইতেছে, আরও কাছে, ক্রমে আরও কাছে। যুধিষ্ঠিরের স্বর্গারোহণ কি এই ধরনেরই একটা কিছু ব্যাপার? পণ্ডিতমশাই হাসিয়া বলিলেন, ভুলিনি ভায়া পাণ্ডুলের কথা। কোনদিন দেখবে অয়মহম ভৌ বলে ঠেলে উঠছি। ও দেশে মরবার আগে একবার তো আমায় দেখতেই হবে। হিমালয়ের যা বর্ণনা দিয়েছ তুমি, সে এক অপূর্ব দেশ গোসাল বলিয়া বিপিনবিহারীর মুখে যেরকম শুনিয়াছেন নিজেই সেইভাবে খানিকটা বর্ণনা করিয়া যান। তারপর বলেন, তুমিও চলো। ঘোষাল মশাই বলেন, হ্যাঁ, লোভ তো হচ্ছে, কিন্তু মরবার আগে কি হয়ে উঠবে? আনন্দের মজলিসে অল্প হাসির কথাতে হাসি ঘন হইয়া ওঠে। বিপিনবিহারীর ঠাট্টা সম্পর্ক, তাহা ভিন্ন নিতান্ত যে মিনমিনে লাজুক প্রকৃতির জামায়, তাহাও নন তিনি। ঘোষাল মশায়ের পানে চাহিয়া একটু অনুযোগের কণ্ঠে বলেন, এত সুখ্যাতি শুনেও আপনি আমাদের দেশটাকে জমপুরি না বলে ছাড়লেন না ঠাকুরদা? আবার হাসির উপর হাসি ভাঙিয়া পড়ে। উঠানে মাছ লইয়া যে মজলিস বসিয়াছে সেখানে প্রতিধ্বনি পৌঁছায়। হারানের বউ বলে, জামাই কি বললেন তাইতেই হাসি? তাড়াহুড়োর মধ্যে হলো বিয়ে,
কিন্তু গায়ে আর একটি এমনি জামাই এলো না। সাত রাতেও দেখতাম কি না, যে এতক্ষণ বাড়িতে থাকতেন, হাসিতে হল্লাতে বাড়িটা যেন গম গম করতো। সার্থক জামাই হয়েছে ঠাকুরুনদের। দুলালের বউ মোড়া কাটিতে কাটিতে সমস্ত ঝোঁকটা বটির উপর দিয়া বলে, হবে নি, ধম্ম ঠাকুরের চৌকাটে অত করে কপাল কুটুনো মাগনার নাকি? কত বড় জাগ্রত দেবতা, ওনার হাত থেকে নাকি মিনমিনে জামাই বেরোতে আছে। বিপিন বিহারী ৩ দিন পরেই সাঁতরায় চলিয়া গেলেন। ৪ বৎসর পরে আসিয়াছেন, পূজাটা ওইখানেই কাটাইবেন। তিনি যে বিশেষ একটা বাধা হইয়াছিলেন এমন নয়, তবে যাইতে গিরিবালার বেড়ানোটা আরও বাড়িয়া গেল। জ্যাঠাইমা প্রায় সঙ্গে থাকেন, একটু দূরে যাইলে তো নিশ্চয়ই। না হয় হারানের বউ থাকে। নন্তি যতদিন রহিল সে তো নিত্য সঙ্গিনী হইয়াই রহিল। খোকা বাড়িতেই থাকে, তাহার খদ্দের অনেক। ২ দাদামশাই, ২ দিদিমা, মামারা। ছোট দিদিমা কাজের মধ্যে ফুরসত কম পান, অন্য সবাইয়ের মধ্যে কিন্তু কাড়াকাড়ি পড়িয়া যায়। অন্নদাচরণের নাতিকে বাহিরে দেখাইয়া বেড়াবার পালাটা শেষ হইয়াছে। এখন উল্টা অবস্থা, নিজেই আগেকার চেয়ে কম বাহির হন। নাতির সঙ্গে বাড়িতেই জমাট মজলিস বসে। রসিকলালও নাতির টানে মাঝে মাঝে সকাল সকাল ফেরেন। দাদা না থাকিলে দখল করিয়া বসেন। পাড়া বেড়ানোর সাথেও হয় খোকা মাঝে মাঝে এমন আবদার ধরিয়া বসে, মা ভিন্ন কাহারও কাছে থাকিতে চায় না। বসন্ত কুমারী বলেন, নে সঙ্গে করে, আর কি করবি? ঝিয়ের কোলে ছেড়ে দিয়ে ছেলেকে বারমুখো করে দিয়েছিস, ওকে পারে থাকতে? গিরিবালা একবার জিদের উপর ছাড়িয়া চলিয়া গিয়াছিলেন। খোকার কান্না যখন শোনা গেল না, তখনও যেন পিছনে পিছনে ঘুরিতে লাগিল। খোকার আবদার জিনিসটা অদ্ভুত, সামনে থাকিলে সত্যই বিরক্তি ধরে, রাগ হয়। এদিকে রাগ হয় বলিয়াই একটু আড়াল হইলে প্রাণটা যেন আরও বেশি আইঢাই করিতে থাকে। সেই একদিনের অভিজ্ঞতার পর খোকা বায়না ধরিলে আর ছাড়িয়া যান না। জ্যাঠাইমার কথাই বলেন, তা থাকুক কেনা ঝিয়ের কাছে, কে ওকে আসতে বললে? ৪ বছর কয়েদের পর লোকে একটু বেড়াবে, না পায়ের ধর বায়ে পায়ে। বসন্ত কুমারী সত্যই রাগিয়া ওঠেন, বলেন, চুপ কর গিরি, বড্ড মুখ হয়েছে তোর। ষাট, ছেলে হলো পায়ের বেড়ি, চল ফিরে, যেতে হবে না তোকে বেড়াতে। গিরিবালা একটু অপ্রতিভ হইয়া বলেন, চলো চলো, হয়েছে, সবাই নাতির দিকে। গিরির কথাটা কেউ বুঝবেন না, বায়না না ধরলে আর কবে কি বলেছি। বহুদিন আগের কথা, শৈলেনের তখন নতুন কলেজ জীবন চলিতেছে। মনে পড়ে একদিন শীতের দুপুরে শহর ছাড়িয়া একটু ভিতরের দিকে চলিয়া যায়। কাজটা যে কি ছিল এখন আর মনে নাই। বিদ্যুৎ বাতি ছাড়িয়া রাস্তায় কেরোসিন তেলের ল্যাম্পপোস্ট, মিউনিসিপ্যালিটির খোয়া বিছানো রাস্তা অবহেলিত হইয়া ক্রমে প্রায় কাঁচা মাটিতে দাঁড়াইয়াছে। পাকা বাড়ির পাশে পাশে গোল পাতায় ছাওয়া মেটে বাড়ির সংখ্যা ক্রমে চলিয়াছে বাড়িয়া, আর সেই সঙ্গে সবুজের বন্যা। কিছু নয়, অথচ লাগে অপরূপ। এই আবিষ্টনীর মধ্যে একটি ছোট দল দেখিয়াছিল। একটি ৭-৮ বছরের ছোট ছেলে, একজন বর্ষীয়সী বিধবা মহিলা, আর একটি বড় মেয়ে, বোধহয় বছর ১৯-২০ বয়স হইবে। রাস্তার ধারে একটা একতলা বাড়ির সবুজ রং করা দুয়ার খুলিয়া তাহারা বাহির হইয়া আসিল। ঘাসে ভরা ছোট্ট এক ফালি জায়গা পার হইয়া রাস্তায় পড়িয়াছে। ঘরের জানালা হইতে একটি ছোট মেয়ে ডাক দিল, দিদি, তোর ছেলে উঠেছে। মেয়েটি একবার ঘুরিয়া দেখিয়া বর্ষীয়সীর পানে চাহিয়া বিপর্যস্তভাবে কতকটা নাকি সুরে বলিল, ওই দেখো, তোমরা তো বলো, বাড়ি ছেড়ে বেরোবার জো আছে আমার? বর্ষীয়সী একটু হাসিয়া বলিলেন, নিয়ে আয় না বাছা, কত দূরই বা যাচ্ছিস? হে ফিরিয়া যাইতে যাইতে যে মেয়েটি তাকিয়াছিল, সে একটি শিশুকে লইয়া দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। মা গিয়া কোমরের ২ দিক থেকে হাত দিয়া ঝগড়া করিবার ভঙ্গিতে দাঁড়াইল। শিশুটির দিকে চাহিয়া হঠাৎ সামনে একটু ঝুঁকিয়া বলিল, তোর কি টনক নড়ে নাকি? টনক নড়ে? শৈলেন বেশ খানিকটা দূরে ছিল। ছবিটি এত মিষ্ট লাগিল যে অলস গতিকে আরো শ্লথ করিয়া দিল। অবশ্য উদ্দেশ্যটা কেহ না টের পায় এমনভাবে।
ছেলেটি মায়ের রকম দেখিয়া দুইটি দাঁতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। আবার সেই রকম দোলানি, আবার এক ঝলক হাসি। শৈলেন সময় লইবার জন্য রাস্তার ধারে একটি বাড়ির নম্বর মনোযোগ সহকারে দেখিতে লাগিল। বর্ষী ও শীষ মৃতহাস্যে চাহিয়া আছেন। বোধ হয় পুরানো মায়ের নতুন মায়ের খেলা দেখিতেছে। বলিলেন, আয় সরি, আর দেরি করিসনি। মেয়েটি দুই হাত শিশুর দুই গালের উপর বুলাইয়া লইয়া তাহাকে বুলে চাপিয়া লইল। দুই তিনবার আলগা দিয়া আবার চাপিয়া ধরিয়া একটু যেন কুজো হইয়া অল্প একটু একটু ছুটিতে ছুটিতে বর্ষীয়সীর নিকট উপস্থিত হইল। আসিয়া বুক থেকে শিশুটিকে বা কাকালে লইল। তাহার পর সে মাতৃত্বের ভার নির্জিত গতি, মন্থর অল্প অল্প দোল লাগা। বর্ষীয়সীর সঙ্গে গল্প হইতেছে, তাহার মধ্যে এক একবার প্রগল্ভ শিশুর গাল দুইটি টিপিয়া ধরা, বলা, তুই চুপ কর দেখিন, না দেবে কোথাও যেতে, না দেবে দুটো কইতে। ভৎসনার পরে বোধ হয় দুইটা চুম্বন। বহুদিন পূর্বের কথা, তবুও নব মাতৃত্বের ওই ছবিখানি শৈলেনের জীবনে যেন শাশ্বত হইয়া গেছে। যখনই মায়ের বেড়াইবার কথা ভাবে, কলেজ জীবনের ওই ছবিখানি কি করিয়া আসিয়া মায়ের সঙ্গে যেন মিশিয়া যায়। বড় দিদিমা চলিয়াছেন, পাশে মা, কোলে শৈলেনের দাদা শিশু অবস্থায়, পাশে বোধহয় নন্তি আছে, অথবা রামীর মা, অথবা মামাদের মধ্যে কেহ, অথবা ছবির এই অবান্তর অংশের কেহই নয়। সন্তানের ভারে দুলিয়া দুলিয়া চলিয়াছেন। পথে কাহার সঙ্গে বোধহয় দেখা হইল, একটু আলাপ, আবার দোলগতি। ঘোষালের বাড়ি প্রবেশ করিতেছেন। বৌদি, কি করছো গো? অথবা পণ্ডিত মশাইয়ের বাড়ি। সানের বেঞ্চির উপর থেকে ঝরিয়া পড়া মালতী ফুল তুলিয়া লইয়া সিঁড়ি দিয়া উঠিতে উঠিতে ডাকিতেছেন, ঠাকুমা কই গো, আমরা এলুম। হাসি মুখে পণ্ডিত মশাইয়ের স্ত্রী আগাইয়া আসিলেন। এসো দিদি, ও মা, এই যে বড় বৌমাও এসেছে। গিরিবালা বলিতেছেন, আপনি নাকি এসেছেন, ধরে নিয়ে এলুম তবে এলেন। বসন্ত কুমারী পণ্ডিত মশাইয়ের স্ত্রীকে সাক্ষী মানিয়া বলিতেছেন, হ্যাঁ গা খুড়িমা, আর কি তেমন হুট বলতে বেরোতে পারি? তুমি বলো না বাচা, যখন তুমি বাড়িতে ছিলি খুঁটিনাটি কাজগুলো সামলাতিস, ছোট বউ ওদিকটা সামলাতো, জ্যাঠাইমা টহল দিয়ে বেড়াতো, আর ওর ঘাড়ে সমস্ত ঝক্কিটা ফেলে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো চলে? শত্রুর মুখে ছাই দিয়ে বেড়েও তো উঠছে সংসারটা। বেড়ানোর কথা থেকে বেড়ানো যেখানে অসম্ভব, সে পাণ্ডুলের কথা ওঠে। ও ধরনের অভিজ্ঞতাটা পণ্ডিত মশাইয়ের স্ত্রীরও আছে খানিকটা। অল্পে অল্পে জমিয়া ওঠে। নথ অল্প অল্প দুলাইয়া বলেন, সে তুলনায় তুই তো ঘরের কাছে আসিস, উজ্জেন কি এখানে? 7টা মাস যে কী করে কেটেছিল। আবার কথা ঘুরাইয়া লইয়া বলেন, তা হোক দিদি, ওই তোমার এখন সজ্ঞ, মা মঙ্গলচণ্ডী ওই বাড়ি ভরে দিন তোমার, মেয়ে মানুষের আর কামও নাকি বলো? ওদিককার ঘর থেকে অস্ফুট স্বরে কোনো সংস্কৃত শ্লোক আওড়াইতে আওড়াইতে পণ্ডিত মশাই গিয়া বাইরের বারান্দায় দাঁড়ান। বোধহয় কোনো কাব্য পড়িতেছিলেন, তাহারই জের। এদিককার রক থেকে সামনাসামনি দুইটা জানালার মধ্য দিয়া কিছু কিছু দেখা যায়। বিরাট সৌম্য মূর্তি একটা ভাবের ঘোরে মুক্ত আকাশের পানে চাহিয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। একটু পরে প্রায় একইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ গা, গিরি দিদিমণি এসেছে মনে হলো যেন। গৃহিণী বলিলেন, এই তো এলো। পণ্ডিত মশাই আবার যেন অন্যমনস্ক হইয়া গেলেন। ইহারা যেন অন্য প্রশ্নের অপেক্ষা করিয়া আছেন। গৃহিণী বসন্ত কুমারীকে নিম্নরোগে বলিলেন, ওই রোগ কি পড়ছেন, কি কিছু কিকবেন, মাথার মধ্যে ঘুরছে। একবার গিরিবালার পানে চাহিয়া বলেন, গিরি নাকি নন্তিকে বলেছে নাচ জামায় বড় নির্ভর মানুষ, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা এইসব নিয়ে থাকেন, ভয় ভয় থাকতে হয়। আর সে ঢের ভালো বাবা, আর পড়তো এরকম আজগুবি মানুষের পাল্লায়, আজকাল যেন আবার বেড়েছে। বসন্ত কুমারী বলেন, ও না পড়ুক, ওর মা পড়েছে, এই মানুষের শিষ্যে তো ওর বাবা। একটি মৃদু হাস্য ওঠে। পণ্ডিত মশায়ের চমক ভাঙে যে তিনি একটি নতুন প্রসঙ্গ তুলিয়াছেন। বলেন, আজ আর হবে না, রসিক আর তর্কালঙ্কারকে আসতে বলেছি,
কাল সকালে গিরিকে এখানে খেতে বলো। বিপিনের কাছে তো শুনলাম, ওর মুখে একবার ওর শ্বশুরবাড়ির কথা শুনতে হবে। হিমালয় দেখেছে? গিরিবালা মুখ টিপিয়া অল্প হাসিয়া কতটা স্বগতভাবেই বলিলেন, দেওয়ালের বাইরে কি কি গাছ আছে তাই দেখিনি তো হিমালয়। গৃহিণী হাসিয়া কথাটা স্বামীকে বলিতে চান। গিরিবালা তাড়াতাড়ি মুখটা চাপিয়া ধরেন, বলেন, আহ, তুমি আমার নেমন্তন্নটা নষ্ট করবে নাকি? হাত ছাড়িয়া আবার সেইভাবে মুখটা টিপিয়া হাসিয়া বলেন, গাড়ির দুই ধারে বড় বড় উইডিপির মতন পাহাড়গুলো দেখলাম কি করতে, আমি ঠিক কাল চালিয়ে নিব, দেখো এখন। কণ্ঠস্বর তুলিয়া বলেন, হিমালয় তো নিতুই দেখছি ঠাকুরদাদা, একদিনে নেমন্তন্নে বলা শেষ হবে না। সঙ্গে সঙ্গে কণ্ঠ নামাইয়াই বলেন, না মিললে বলবো তোমার নাচ জামাই মিথ্যেবাদী। হাসি চাপিতে গিয়া ওরা দুজনে দুলিয়া দুলিয়া ওঠেন। পূজা আসিয়া পড়িল। গ্রামে 7খানা পূজা, তাহার উপর 12 আছে। প্রায় সমস্ত দিন ঘুরিয়া ঘুরিয়া প্রতিমা দেখানো বেড়াও, রাতে যাত্রা, অপেরা। জ্যাঠাইমা বলেন, কচি ছেলে কোলে অসুখে পড়ে যাবি যে মা, বেহিসেবি কাণ্ড হচ্ছে যে। গিরিবালা বলেন, বেহিসেবি হলে তবে তো মা দুগ্গা ফেলবেন অসুখে। আমার সেদিকে ঠিক আছে, 4 বছরের পুজো একসঙ্গে দেখছি যে আমি। জ্যাঠাইমার কথায় ফলে কিন্তু মা দুর্গার দোষ দেওয়াও চলে না। 4 বৎসরে যত বেড়ানো, যাত্রা, অপেরা, কথকথা, 4 দিনে উসুল করতে গেলে সে হিসাবের গোজামিল দেওয়া তাহারও সাধ্যাতীত হইয়া পড়ে। বিজয়ার 2 দিন পরেই গিরিবালা জ্বরে পড়িয়া গেলেন। ছেলে মানুষের মতোই লুকাইবার চেষ্টা করিয়াছিলেন। রায়দের বাড়ি কোজাগরী পূর্ণিমা পর্যন্ত কথকথা। চাটুজ্জেগিন্নি, রায়মণি, রামের মা প্রভৃতি কয়েকজন উঠানে অপেক্ষা করিতেছেন। জ্যাঠাইমা বাড়ি নাই। তাড়াতাড়ি সাজগোজ করিয়া লইয়া বাহিরে যাইবেন, মায়ের সামনে পড়িয়া গেলেন। বরদাসুন্দরী খিড়কির পুকুর থেকে উঠিয়া আসিতেছিলেন। মেয়ের মুখের পানে চাহিয়া বলিলেন, তোর মুখটা যেন থমথম ঠেকছে কেন রে গিরি? শরীরটা ভালো আছে তো? ভালো থাকবে না তো কি থাকবে, তুমি সর্বদাই থমথমে দেখো। একটু বেজারের ভঙ্গিতে কথাটা বলিয়া মুখটা একটু ঘুরাইয়া তাড়াতাড়ি চলিয়া যাইবেন। বরদাসুন্দরী বলিলেন, দাঁড়া, বোধ হচ্ছে যেন কেমন কেমন। অগ্রসর হইয়া রায়মণিকে বলিলেন, আমার হাতটা ভিজে, একবার দেখো তো কপালটা দিদি। মুখ দেখলেই বোঝা যাচ্ছে। রায়মণি কপালে হাত দিয়া শিহরিয়া উঠিলেন। কপাল যে পুড়ে যাচ্ছিল, কিছু টের পাসনি? ধরা পড়িয়া গিরিবালা জ্বরের তাড়সে রাঙাপানা মুখটা যেন রক্তহীন হইয়া গেল। বলিলেন, কি করে বুঝবো? একটু সর্দির মতো হয়েছিল শুধু। বরদাসুন্দরী গম্ভীরভাবে বলিলেন, টের ভালো রকমই পেয়েছ, নুকোচ্ছিলে। হ্যাঁ গা, ছেলের মা এখনো কচি মেয়েটির মতো। চুপ করিয়া গিয়া সহজ কণ্ঠে বলিলেন, ফেরো, ঢের কথা হয়েছে, আমি গোড়া থেকে পই পই করে। আবার চুপ করিয়া গেলেন। রাগটা যেন চাপিয়াও চাপিতে পারিতেছেন না। সকলেই ফিরিলেন। চাটুজ্জেগিনী চোখের ইশারা করিয়া বড় মেয়েকে আর বেশি কিছু বলিতে মানা করিয়া দিলেন। বিছানায় আসিয়া একটু ঢাকাঢুকি পড়িতেই জ্বরটা বেশ জানান দিয়া আসিল। ছেলেরাও কেহ বাড়িতে নাই। রামীর মা বসন্ত কুমারীকে ডাকিয়া আনিতে গেল। প্রথম দিনটা একেবারে আচ্ছন্নভাবেই কাটিল, প্রায় অচৈতন্য অবস্থাতেই। দ্বিতীয় দিন থেকে একটা অবসাদ আসিল। পাণ্ডুল হইতে বাহির হওয়ার পর থেকে মনে যে একটা উন্মাদনা আসিয়াছিল, বেলে তেজপুরের অবাধ মুক্তির মধ্যে যেটা উগ্রতর হইতে হইতে যেন চরমে পৌঁছিয়া গিয়াছিল, সেটা একেবারে স্তিমিত, নিস্তেজ হইয়া পড়িল। এর সঙ্গে কোথা থেকে আসিয়া পড়িল ক্ষুদ্র একটা অভিমান। কাল জ্বরের কথা প্রকাশ হওয়ার পর থেকে মা, বাবা, জ্যাঠাইমা, জ্যাঠামশায়ের মুখ থেকে যে কয়টি অনুযোগের কথা বাহির হইয়াছে, যতই মৃদু হোক না কেন, সবগুলি মনে যেন ঘনাইয়া ঘনাইয়া ফিরিতে লাগিল। ঠিক তিরস্কার কোনোটাই নয়, তবু মন যেন কথাগুলোকে ফুলাইয়া ফাঁপাইয়া তিরস্কারেই দাঁড় করাইতে চায়। গিরিবালা যে 4 বছর পরে বাড়িতে পা দিলেন, 4 বছর যে তাহার কথা কেহ ভাবেন নাই, শুধু গঞ্জনা, কথায় কথায় গঞ্জনা দিয়া স্বাদ মিটাইয়া নিন যে কটা দিন আছেন গিরিবালা এখানে। আর
এবারে গিয়া আর ফিরিবেন নাকি? সে দেশ থেকে মানুষ ফেরে? কেনই বা ভাবিতেছেন গিরিবালা? না ফিরিলেই বা কাহার কি আসিয়া যায়? এই 4 বৎসরের প্রবাসে তো সে কথা স্পষ্টই হইয়া গেছে। অভিমানের জেদ ধরিয়া মৃত্যুর কথা আসিয়া পড়ে। মনটা পরম বন্ধুর মতো মৃত্যুকে যেন জড়াইয়া জড়াইয়া ধরিতে চায়। ওর কমে যেন আশা মেটে না। যাহাদের কাছে ভালোবাসা পাইয়াছেন, হেতু অহেতু নির্বিশেষেই কেমন মনে হয়, তাহাদের সবার চক্ষে যদি বন্যা বহাইয়া চলিয়া যান তো ভালো হয়। মনটা গিরিবালাহীন গিরিবালার জগতে পানে চাহিয়া পড়িয়া থাকে। বাবা মা জ্যাঠামশাই জ্যাঠাইমা শ্বশুর শাশুড়ি স্বামী মনমোহিনী দুলার মন ঠাকুরপো এলোমেলোভাবে শূন্য দৃষ্টিতে শূন্য জগৎটির পানে চাহিয়া আছে। জ্বরের ঘোরে বেশ তৃপ্তি পাওয়া যায় একটা। বিনাইয়া বিনাইয়া কত কথা ভাবা। চোখে জল গড়াইয়া বালিশে পড়ে। বেশ লাগে। বালিশ ভিজায় থাক। জ্যাঠাইমা আসিয়া প্রশ্ন করিবেন, তোর বালিশ ভিজে কেন রে গিরি? কাঁদছিলি নাকি? গিরিবালা শুধু উত্তর দেবেন, আমি বোধহয় আর বাঁচব না জ্যাঠাইমা। এই আঘাতটুকুর কল্পনায় মনটা যেন একটা মিষ্টি রসে জড়িয়া আসিতে থাকে। জ্বরের ঝোঁকে একটা রাস্তা ধরিয়া মনটা খানিকক্ষণ চলে। তাহার পর হঠাৎ দিক পরিবর্তন হয়। কিন্তু খোকা? গিরিবালা না থাকিলে খোকার কি হইবে? ওর যে মাকে না হইলে একদণ্ড চলে না। ও যে অসহায় শিশু, নিজের গতি নাই, দৃষ্টি নাই, ভাষা নাই। প্রতি মুহূর্তেই মায়ের কাছে এইসব ঋণ করিয়া ওর চলা। কখন ক্ষুধাটুকু পাইবে সেটুকুরও হিসাব রাখিতে হইবে মাকে। খোকাকে ছাড়িয়া গিরিবালা যান কি করিয়া? কিন্তু যদি যাইতেই হয়? গিরিবালার মনটা হঠাৎ হু হু করিয়া ভরিয়া ওঠে। এতক্ষণ মৃত্যু ছিল একটা স্বাদ, খোকার চিন্তাতে যেন হইয়া ওঠে আতঙ্ক। একটা বিরাট অদৃশ্য শক্তি, যাহার সামনে খোকার চেয়েও তিনি শতগুণে অসহায়। কোন প্রয়োজনের দিকে না তাকাইয়া সে যদি নিজের প্রয়োজনে, নিজের অমোঘ শক্তিতে তাহা খোকার কাছ থেকে ছিনাইয়া লইয়া যায়। অনিয়ন্ত্রিত পদক্ষেপে অবোধ অন্বেষণে খোকা ডাকিয়া বেড়াইতেছে। চোখের জল, গায়ে ধুলো, খোকার চোখে জল। মোছায় এমন লোক নাই। দৃশ্যটার উপর গিরিবালার দৃষ্টি নিবদ্ধ হইয়া যায়। খোকাকে বুকে করিবার জন্য অধীর হইয়া ওঠেন। খোকার জন্য সমস্ত শরীর নিংড়াইয়া যত স্তন্য আছে, তাহার মধ্যে যেন একটা আলোড়ন জাগে। খোকাকে আনাইয়া লন গিরিবালা। যেখানেই থাকে খোকা, আনিয়া দিতে হইবে। যেন ছাড়িয়া যাইতেছেন, আর লজ্জা করিলে চলে না। পিঠে হাত বুলান, চুলে হাত বুলান, পেটটি অল্প অল্প টিপিয়া দেখেন। যে অবস্থাতেই থাক, বলেন, ওর খিদে পেয়েছে জ্যাঠাইমা, পেটটা পড়ে আছে। জ্যাঠাইমা বলেন, তা দি খাইয়ে একটু দুধ। মার দুধ তো এখন খেতে মানা কি না? যথেষ্ট দুর্বল করিয়া দিয়া এবং একটা যেন নতুন জগতে ঘুরাইয়া আনিয়া 11 দিনের মাথায় জ্বরটা ছাড়িল। যে সামলাইতে কিন্তু প্রায় দিন 15 লাগিয়া গেল। বহুদিন পরে জ্বরটা আসিয়াছিল, আর আসিয়াছিল খুব তোড়ে, আর অনেক রকম অত্যাচারের পথ ধরিয়া। দেহে মনে নিজের অধিকারের অনেকগুলি নিদর্শন রাখিয়া গেল। বিপিনবিহারী সাঁতরা থেকে 2 বার আসিয়া দেখিয়া গিয়াছিলেন। শেষের বার দিন 3 থাকিয়া গিরিবালা পথ্য গ্রহণ করার পর চলিয়া যান। অসুখের খবর পাইয়া নন্তি আসিয়াছিল। বিপিনবিহারী হাসিয়া বলিলেন, আশা করেছিলাম আরও কিছুদিন পড়ে থাকবে। অফিস থেকে ছুটি নেবার খুব সুবিধে করে দিয়েছিলে কি না? এবার দেরি করিয়া পূজা। অল্প অল্প শীত পড়িয়াছে। বৈকালে দাওয়ায় কম্বল পাট করিয়া একটু জায়গা করিয়া দেওয়া হয়। রোদটুকু গায়ে করিয়া গিরিবালা বসিয়া থাকেন। বসন্তকুমারী প্রায় কোনো একটা কাজ লইয়া পাশে বসিয়া থাকেন। কাঁথা সেলাই, কি ডাল বাছা, কি গ্রামের কোনো নিঃসহায় প্রসূতির জন্য ঝালের মশলা তৈয়ার। এ বাড়ির সে বাড়ির কেউ না কেউ 2-1 যেন কাছে থাকে। গল্প চলিতে থাকে। উঠানে কিশোর তাহার দল লইয়া খেলা করিতে থাকে। সমস্ত বাড়িখানিতে কর্মব্যস্ত মায়ের এদিক ওদিক আনাগোনা চলিতে থাকে। কখনো কোনো একটা গল্পের জের টানিয়া আসেন।
কখনো স্বামীর কোনো এক বেহিসাবিপনা লইয়া অনুযোগ। বেশ লাগে গিরিবালার। স্বাস্থ্যটি অল্পে স্বল্পে ফিরিয়া আসিতেছে। তাহারই সঙ্গে সঙ্গে একটি পুরানো জগৎ যেন আবার নতুন হইয়া তাহার চোখের সামনে জাগিয়া উঠিতেছে। আসিয়া পর্যন্ত বরাবরই একটা মত্ত ব্যস্ততার মধ্যে কাটিতেছিল বলিয়া বাপের বাড়িকে এমন করিয়া পান নাই। বেশ লাগে এই সচলতার মধ্যে শুধু নিজে প্রায় বঞ্চিত বলিয়া, স্থাণু বলিয়া, একটু কথা, একটু চলা, একটু হাসি, সব কিছুকেই মনের সমস্ত প্রীতি দিয়া জড়াইয়া ধরেন। তোমার মনে আছে জ্যাঠাইমা, ওই কামিনীতলায় আমরাও খেলতুম, আমি, নন্তি, হরিচরণ, পুঁতি? আশ্চর্য নয়? হ্যাঁ, আর এখন তো ছেলে খেলা করছে। নন্তির ছেলেটি থাকলে আরো চমৎকার হতো। বরদাসুন্দরী একটা কাজ হাতে করিয়াই ঘর থেকে বাহিরে আসিয়া দাঁড়ান। বলেন, ও মা, মনে থাকবে না আবার? কি খেলার বাই ছিল মেয়ের! একটা কাঠের পুতুল ছিল, নাওয়া নেই খাওয়া নেই, অষ্টপর ছেলের পেছনে হয়রান মেয়ে। ওরে গিরি, খাবি আয়। রোদে তেতে মুখ যে তোর সিঁদুরপর্ণ হয়ে গেল। কে কার কথা শোনে? এখন ছেলে হলো তো তার হেনস্থা দেখো না। গিরিবালা অভিযোগের কণ্ঠে বলেন, জ্বালাতন করে যে বড়, নাতির দোষটা তো দেখবে না। বসন্ত কুমারী বলেন, না, কাজ কি জ্বালাতন করে? কাঠের পুতুলের মতো একটা নুলো জগন্নাথ ছেলে হতো, চলতো না ফিরতো না, জ্বালাতন করতো না, খুব আদর খেত মায়ের। কথাগুলোর সঙ্গে বসন্ত কুমারীর বলিবার ভঙ্গি মিলিয়া সবাইকে হাসাইয়া তোলে। এক একদিন এমনও হয় যে বসন্ত কুমারী থাকেন না, ছেলেরাও থাকে বাহিরে। কর্মচঞ্চল মায়ের সঙ্গে ছাড়া ছাড়া দু একটা কথা কহিতে কহিতে গিরিবালা পড়ন্ত বেলার দিকে চাহিয়া বসিয়া থাকেন। ওই রকম দিনগুলোতে মনে পড়ে পাণ্ডুল। অনেকদিন পরে অসুখের প্রথম অবস্থায় মতিবালার এক পত্র পাওয়া গিয়াছিল। শ্বশুর মাঝে একটু অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। সে সময় বৌমার খোঁজই বেশি করিতেন। আর খোকা নাই বলিয়া খোঁজনির বাপ মা ওকে জোর জবরদস্তি করিয়া শ্বশুরবাড়ি পাঠাইয়া দিয়াছিল। আবার পলাইয়া আসিয়াছে। মতিকে বলিয়াছে, এবার এরা যদি বেশি গাজুরি করে তো ও পলাইয়া একেবারে খোকার মামার বাড়ি চলিয়া যাইবে। বলে, এখন তো রেল হইয়াছে, কে কার তোয়াক্কা রাখে। ত্রিনয়নী দাদার জন্য অত্যন্ত হেদাইয়া হেদাইয়া জ্বরে পড়িয়াছিল। এখন ভালো আছে। গিরিবালার মনটি পাণ্ডুলে পাড়ি দেয়। এখন কেমন আছেন শ্বশুর কে জানে, মাই বা কেমন আছেন। আসিবার সময় বড় কাঁদিয়াছিলেন। মাকে বাহিরে ভারিয়ে মনে হয় শক্ত মানুষ, তিনি যে অত কাঁদিতে পারেন জানা ছিল না। অল্প গণ্ডি লইয়া সমস্ত পাণ্ডুলটি আসিয়া হাজির হয়। মনটা দোটানায় মধ্যে পড়িয়া যেন হাঁপাইয়া উঠিতে থাকে। পাণ্ডুলের মায়ায় বেলিতেজপুর যেন কতকটা ফিকা হইয়া যায়। জীবনের এই সমস্যায় একটা অস্বস্তি ওঠে মনে। পাণ্ডুলে থাকিলে বেলিতেজপুরের দিকে মনটা পড়িয়া থাকিবে। বেলিতেজপুরে আসিলে মনে হইবে পাণ্ডুল ছাড়িয়া থাকা শক্ত। গিরিবালা ভাবিয়া সারা হন, এর সমাধান কোথায়? জ্বরের ঘোরটা যখন খুব প্রবল তখন মামা একবার আসিয়াছিলেন। গিরিবালার আবছায়া আবছায়া মনে আছে। তাহার পর লোক পাঠাইয়া আরও কয়েকবার খোঁজ লইয়াছেন। গিরিবালাকে লইয়া যাইতে অত্যন্ত ব্যস্ত। পথ্য পাইবার ঠিক 16 দিন পরে গিরিবালা, রসিকলাল, সাতু আর হরিচরণের সঙ্গে সিমুরে গেলেন। হারান অবশ্য রহিলই। ইহারা গাড়ির মধ্যে। হারান কতকটা পথ গাড়োয়ানের পাশে বসিয়া অতিবাহিত করিল, কিন্তু চুপ করিয়া বা কিছু না করিয়া কাটানো তাহার ধাতে সয় না। এদিকে হাত নিষ্পিস করিতেছে, অথচ রসিকলালের ঠিক কানের কাছে তবলা বাজানো দায়। তবু ভুলক্রমে গাড়োয়ানের পিঠে একটা বোলের খানিকটা তুলিয়া ফেলিয়া হারান একসময় টুপ করিয়া নামিয়া পড়িল। গাড়ির পিছন দিকটায় গিরিবালা আর সাতু, মাঝখানে খোকা। গাড়িতে চড়িয়া মনটা তাহার খুব খুলিয়া গেছে। হাত ছড়িয়া বেজায় ফুর্তি লাগাইয়া দিয়াছে।